আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতে আরবি কেবলস সংবাদ শিরোনাম। সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ। চট্টগ্রামে বাসাবাড়ি, গণপরিবহন ও শিল্প কারখানা সর্বোচ্চ গ্যাসের জন্য হাহাকার। রাজধানীর সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। 24 দিনে সহিংসতায় নিহত হয় শতাধিক মানুষ। ঘোষণা করা হয় 5 আগস্টের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। প্রতিবেশী দেশে বসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা অগ্রহণযোগ্য, মন্তব্য হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর। ফ্যাসিস্ট ফিরে আসার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান ফি আদায় করতে পারবে না, মন্তব্য ট্রাম্পের। শান্তি আলোচনা নিয়ে এখনও চুপ তেহরান। শুনছিলেন আরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জ্বালানির সংকট মোকাবিলায় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারের সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এছাড়াও সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ সহজলভ্য, সাশ্রয়ী ও লাভজনক করতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে সৌর বিদ্যুৎ বিষয়ক সভায় এসব নির্দেশনা দেন তারেক রহমান। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সাথে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী। সভায় শিল্পায়নের সাথে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। রাজধানীতে গ্যাস সংকট ও লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও শিল্প উৎপাদন। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে মানুষ। দর্শক, রাজধানীর গ্যাস সংকটের খবর রাখছেন সহকর্মী তৌহিদুর রহমান তুহি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তুহি, গ্যাস সংকট নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন? জি তোহা, আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন যে গ্যাস সংকটের কারণে কিন্তু ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। একদিকে যেমন পরিবহন সেক্টরের সিএনজি চালিত গাড়ির চালকরা ভোগান্তিতে রয়েছেন, অন্যদিকে বাসা বাড়িতেও কিন্তু গ্যাস নেই, আবাসিক এলাকাতেও রান্নার ক্ষেত্রেও কিন্তু গ্যাস সংকটে ভুগছেন এবং এই সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু সাধারণ মানুষ। আমরা এই মুহূর্তে রয়েছি কারণ বাজারে ফিলিং স্টেশনে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন সিএনজি চালিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো লম্বা লাইন রয়েছে। এখানে চালকরা যারা অভিযোগ করছেন যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। অন্যদিকে ফিলিং স্টেশনে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে দীর্ঘ সময় লাইনে থাকার পরেও তাদেরকে গ্যাস দেওয়া যাচ্ছে না। এর কারণ হলো যে গ্যাসের যে প্রেশারটি থাকে সেই প্রেশারটি অনেক কম। সাধারণত 120-এর উপরে যদি প্রেশার থাকে তাহলে পরিপূর্ণভাবে গ্যাস দেওয়া সম্ভব হয়, তবে এখন গ্যাসের যে চাপ রয়েছে সেটি 70 থেকে 80 রয়েছে বলে আমাদের জানাচ্ছেন, যে কারণে পুরো ট্যাঙ্কি অর্থাৎ 600 বা 700 টাকার গ্যাস নেওয়ার যে ট্যাঙ্কিগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু 160, 70 বা 180 টাকার গ্যাস নিয়ে কিন্তু তাদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে। আমরা একটু কথা বলবো পাম্পে যারা রয়েছেন, আসলে সমস্যাটা কোথায়, কি হচ্ছে? গ্যাস লাইনে এখনো আসে না। সরকার কর্তৃপক্ষ বলছিল এই সপ্তাহে সমস্যার সমাধান হবে, এখনো সমস্যার সমাধান হয় নাই। আগের থেকে বুঝে আরও কমছে এরকম মনে হচ্ছে আমাদের কাছে। আমরা গ্যাস ঠিক মতন দিতে পারতেছি না, অনেক লম্বা সিরিয়াল, যে চাহিদা কাস্টমার সেই চাহিদা পূরণ করতে পারতেছি না। আমরা কথা বলছিলাম পাম্প মালিকের সঙ্গে, আমরা কথা বলবো একজন ড্রাইভারের সঙ্গে। আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন দেখছেন? জি, আমি প্রায় 2.5 ঘন্টা সিরিয়াল ধরেছিলাম। তো এই যে এখানে আসলাম মাত্র 70 প্রেশার। এই প্রেশারে গ্যাস নিয়ে বেশি গেলে আপনার কয় কিলো গাড়ি চালাইতে পারবো, ঠিক আছে? এটা একটা সমস্যা। এতক্ষণ সিরিয়াল ধরে আইসা ডিউটিও ঠিক মতো করতে পারতেছি না। আবার গতকাল রাত্রে আপনার 4.5 ঘন্টা সিরিয়াল ধরে গ্যাস নিছি। গ্যাস নিয়ে এই যে সকালবেলা ডিউটি করলাম, এখন আবার আইসা সিরিয়াল ধরতেছে। আমাদের কর্মঘণ্টা লস হচ্ছে। এবং ঢাকার বাইরে এই সমস্যাটা হচ্ছে না, যেমন কুমিল্লা চিটাং রোডে কিন্তু এই সমস্যাটা নাই, কিন্তু ঢাকার ভিতরে আমি এরকম সমস্যা ফেস করতেছি আর কি।
যে আপনারা শুনছিলেন যে আসলে গ্যাসের যে তীব্র সংকট, সেই সংকট যেমন সিএনজি চালকদের মধ্যে তেমনই বাসাবাড়িতেও রয়েছে, শিল্প কারখানায় রয়েছে। এখন ভুক্তভোগী যারা রয়েছে তাদের যে দাবি যে যত দ্রুত সম্ভব সরকার এই সংকট সমাধান করে একটি সুন্দর পরিবেশ যাতে তৈরি করা হয়। এই ছিল আমার সাথে সবশেষ তথ্য। তোহা, তুহি, আপনাকে ধন্যবাদ। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। রক্তাক্ত 4 আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণহানির দিনগুলির একটি। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2024 সালের এই দিনে জুলাই অভ্যুত্থান ঘিরে সহিংসতায় নিহত হয় শতাধিক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি নিহতের সংখ্যা ছিল প্রায় 150। ক্ষমতা ধরে রাখতে শেষ মরণ কামড় দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এদিনই সময় এগিয়ে ঘোষণা করা হয় 5 আগস্টের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। মনির হোসেন তপু রিপোর্ট। ছাত্র জনতার চলমান আন্দোলনে 4 আগস্ট দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান। তবে এত প্রাণহানির পরও আন্দোলন থেমে থাকেনি। ফার্মগেটে গুলিতে নিহত হন আন্দোলনকারী গোলাম নাফিস। রক্তাক্ত সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে দেশি বিদেশি গণমাধ্যমে, যা আন্দোলনের অন্যতম প্রতীকী চিত্রে পরিণত হয়। একটা মায়ের জন্য তো এটা যে কত কষ্টে আমি দুনিয়াতে কতদিনে আগে, যখন আমার মনে পড়ে যে আমার কলিজার টুকরা এইভাবে রিক্সাতে পড়ে আছে। এত মানুষকে হত্যার পরও কমেনি আন্দোলনের গতি। দাবি আদায়ে ছাপিয়ে পড়ে সবাই। শুধু রাজধানী নয়, নরসিংদী, ফেনী, রংপুর সহ অন্তত 20টি জেলায় সহিংসতার ঘটনায় একদিনেই শতাধিক প্রাণ ঝরে যায়। হাসপাতালগুলোতে একের পর এক আহত ও নিহতদের নিয়ে আসা হয়। তারপরও রাজপথ ছাড়েননি আন্দোলনকারীরা। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটতে শুরু করেন। এদিকে গণভবনে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এদিন রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। তবে একদিন পরেই পরাজয় মেনে নিতে হয় তাদের। আন্দোলনের সমন্বয়করা কর্মসূচিতে পরিবর্তন এনে 6 আগস্টের পরিবর্তে 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল 5 আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পরদিন 5 আগস্ট লাখো মানুষের ঢল নামে ঢাকায়। গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানের সেই রক্তাক্ত 4 আগস্ট আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি প্রতিবেশী দেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, এটা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এটিএন বাংলার জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে এই মন্তব্য করেন তিনি। আর কোনোভাবেই এতে ফ্যাসিস্ট ফিরে আসার পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অনুষ্ঠানের সঞ্চালক, এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন জেমস হামিম। আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে এবারের অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আলোচনায় তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দলের উপর চালানো নিপীড়নের কথা তুলে ধরেন। মুক্ত জগৎটা কত কাঙ্ক্ষিত এবং কত সুন্দর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া আর কিছু নয়। আপনি কেন রাজনীতিটা করতে আসবেন আবার এই দেশে, আবার মায়ের বুক খালি করার জন্য? হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, জনগণ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর জনগণ যে আস্থা রেখেছে সেটি
রক্ষা করে দেশ গঠন এখন বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। এবারও বাংলাদেশের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে জনাব তারেক রহমানকে বেছে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে এক মুহূর্তের জন্য ভাবে নাই। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আবারও ফ্যাসিবাদের জন্ম হোক, এমন রাজনীতি যেন এদেশে আর ফিরে না আসে। এখানে ছাত্র, শিক্ষক, কৃষক, নারী, শ্রমিক, সকল মানুষের, বৃদ্ধ, আবাল বনিতা এবং একটি গৃহবধূরও কিন্তু সেখানে অংশগ্রহণ ছিল। সে অংশগ্রহণের মধ্যে দিয়ে কোনো একক ব্যক্তির বা একক দলের বা একক কোনো কৃতিত্বের এখানে নয়, এখানে ছাত্র জনতা সহ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ তাদের 17 বছরের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফল হিসাবে কিন্তু আমরা আমাদের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমে বিদায় করতে পেরেছি। দেশের অর্থনীতি গতিশীল ও শক্তিশালী রাখতে প্রধানমন্ত্রী বিভিন্ন অর্থনৈতিক সংস্কার, উন্নয়ন প্রকল্প, উৎপাদন বৃদ্ধি এবং বাণিজ্য প্রসারের নিয়মিত কাজ করে যাচ্ছে বলেও জানান হুইপ। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেমস হাবিব, এটিএন বাংলা, ঢাকা। জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলুমের বিরুদ্ধে জুলাই কর্মসূচির ব্যানারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 15 জন আহত হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারক চত্বরে সংঘর্ষের সূত্রপাত হয়, যা গভীর রাত পর্যন্ত থেমে চলে। ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পার্কের মোড় ও প্রধান ফটক এলাকায় দুই সংগঠনের সমর্থকরা অবস্থান নেয় এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ জানায়, ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, তবে এখন পরিবেশ শান্ত রয়েছে। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ি থেকে শুরু করে গণপরিবহন ও শিল্প কারখানা সর্বত্রই এখন গ্যাসের জন্য হাহাকার। নগর জুড়ে চরম বিপাকে মানুষ। দিন তো বটেই, গভীর রাতেও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি, যার প্রভাব পড়ছে নগরের স্বাভাবিক যান চলাচলে। বিঘ্নিত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। চট্টগ্রাম থেকে ইরফানুল হকের প্রতিবেদন। দিনে তো দূরের কথা, গভীর রাতেও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। আগ্রাবাদ, হালিশহর, জামালখান কিংবা চাঁদগাঁও, চট্টগ্রাম নগরের প্রায় সব এলাকার নিত্যদিনের চিত্র এখন একই। বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস না থাকায় প্রতিদিনের রান্না নিয়ে চরম বিপাকে হাজার হাজার পরিবার। গৃহিণীদের অভিযোগ, গ্যাস না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়ছে। কয়েকদিন গ্যাসের খুব প্রবলেমে আছি। আজকে 10 দিন প্রায় আমাদের চিটংয়ে টোটালি গ্যাস, কোনো জায়গায় গ্যাস নেই। যা হয় কাশে একটু অনেক কম, আগুনের পরিমাণ অনেক কম হয়। এখন আমাদের লাড়কি চুলাতে রান্না করে খাইতে হয়। রাতের 1টা বাজে আসে, সকাল থেকে বাচ্চারা কিভাবে চলবে, কিভাবে খাবে, খানার জন্য ছেলেরা মানে কান্নাকাটি করে। বাসাবাড়ির গণ্ডি পেরিয়ে গ্যাস সংকটের প্রভাব এখন নগরের রাজপথেও। কদমতলী সহ বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনে এখন গাড়ির দীর্ঘ সারি। 6 থেকে 7 ঘন্টা ধরে তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। কালকে রাত থেকে 11টা পর্যন্ত বসে রয়েছে আনা খানা স্যার, মানে কি বলবো, চোখ দিয়ে পানি আসতেছে এমন ভাবে, মানে কাউরে বোঝানোর মতো না। এখানে আমরা সবাই ড্রাইভার। সকালে 2 ঘন্টা গ্যাস দিছে, এরপর থেকে গ্যাস নাই। এটা একদম ভয়ঙ্কর আকারে ধারণ করছে। ফিলিং স্টেশনগুলোর এই দীর্ঘ লাইনের কারণে নগরের ব্যস্ততম প্রধান সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। অন্যদিকে সময় মতো গ্যাস না পাওয়ায় সড়কে সিএনজি অটোরিকশার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের। আমি অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতেছি গাড়ির জন্য, কিন্তু গাড়ি ঠিকমতো পাচ্ছি না। তারপরও 2-1টা যা পাই ওরা বলতেছে মানে রেটটা অনেক বেশি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে পরিবহন ও শিল্প উৎপাদন। দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা না গেলে এই সংকট শুধু জনজীবন নয়, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অর্থনীতিতেও বড় ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাজধানীর রূপনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 22 জন ফুটপাথ দখলকারীকে আটক করেছে রূপনগর থানা পুলিশ। সোমবার রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটপাথ দখলমুক্ত করার কাজ শুরু করেছে ডিএমপি।
ফুটপাথের অর্ধেকের বেশি অংশ দখলে নেয় অতি সংকীর্ণ পথ ধরে গাদাগাদি করে পথচারীদের চলাচল করতে হয়, যাতে করে দুর্ঘটনা ঘটে। গত 3 মাসে রূপনগর এলাকায় 3 শতাধিক ফুটপাথ দখলবাজকে আটক করেছে পুলিশ। মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান কোনো ধরনের ফি আদায় করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কেউ যদি ফি আদায় করে তাহলে যুক্তরাষ্ট্রও করবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তেহরান এমন কোনো আলোচনার কথা এখনও স্বীকার করেনি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা তুলে ধরতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আমেরিকায় জুলাই জাগরণ শীর্ষক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এনসিপি ডায়াম্পোরা অ্যালায়েন্স ইউএস এর আয়োজনে জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে আমেরিকায় জুলাই জাগরণ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রবাসীরা। রোশন হক ও হাসান সিদ্দিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ আল আমির রাসেল, মির্জা গালিব, ডক্টর ওয়াজেদ এ খান, আনোয়ার হোসেন মঞ্জু, সাইমন রূপ, রকিব হাসান, দিহান হোসেন সহ অন্যরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এবার খেলার খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চাওয়ার খবরে আরও বিপাকে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করার পরও কমছে না তার সংকট। সর্বপ্রথম ওয়েলস তার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। এরপর থেকে সেই তালিকায় যোগ দিয়েছে সার্বিয়া, সুইডেন, ফিনল্যান্ড ও ইংল্যান্ড। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা আগেই বলেছে ইনফান্তিনোর নেতৃত্বে তাদের আস্থা নেই। এদিকে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের দাবি, চাকরি বাঁচাতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপের কথা ছিল ইনফান্তিনোর। তবে ফিফা ও স্টেট ডিপার্টমেন্ট দুজনেই তা অস্বীকার করেছে। 2027 সালের মার্চে ফিফা সভাপতি নির্বাচন, তার আগে কঠিন পথ পাড়ি দিতে হবে তাঁকে। সদস্য সংস্থাগুলো একজোট হলে নির্বাচনের আগেই অনাস্থা ভোটে তাকে সরানোর সম্ভাবনার কথা উঠেছে বিশ্লেষকদের আলোচনায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেন টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে পাকিস্তান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 344 রানে। গ্রেভস করেন 73 রান আর অধিনায়ক চেজের ব্যাট থেকে আসে 70 রান। পাকিস্তানের সাজিদ খান নেন 4 উইকেট। জবাবে ইমামুল হক দ্রুত আউট হন, তবে আজান আওয়াইস খেলেন 55 রানের ইনিংস। এরপর জ্বলে ওঠেন আবদুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজম। শফিক অপরাজিত আছেন 107 রানে, সঙ্গী বাবরের ব্যাট থেকে আসে 86 রান। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 2 উইকেটে 266 রান। 8 উইকেট হাতিয়ে 78 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা। প্রথম টেস্টে জিতে সিরিজে 1-0 থেকে ওয়েস্ট ইন্ডিজ। 2 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে মরিয়া হয়ে লড়াই করছে পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ। চট্টগ্রামে বাসাবাড়ি, গণপরিবহন ও শিল্প কারখানা, সর্বত্রই গ্যাসের জন্য হাহাকার। রাজধানীর সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। চব্বিশের দিনে সহিংসতায় নিহত হয় শতাধিক মানুষ। ঘোষণা করা হয় 5 আগস্টের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। প্রতিবেশী দেশে বসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা অগ্রহণযোগ্য, মন্তব্য হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর। ফ্যাসিস্ট ফিরে আসার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান ফি আদায় করতে পারবে না, মন্তব্য ট্রাম্পের। শান্তি আলোচনা নিয়ে এখনো চুপ তেহরান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।